আমরা বাংলাদেশের ভঙ্গুর আর্থিক খাতের অবস্থা সবাই জানি। অনেকগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গেছে বা হওয়ার পথে, এবং সেই দেউলিয়ত্বপনা ঘোচানোর জন্য আমরা জানি 4টা ইসলামী ব্যাংক মিলে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সেটি কাজও শুরু করেছে। কিন্তু আর একটি খবর আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর মৃতপ্রায় অবস্থার কথা। পত্রিকার মাধ্যমে আমরা জেনেছি যে 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করা হচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। উদ্যোগটা মূলত বাংলাদেশ ব্যাংকের অ্যাজ গার্ডিয়ান। কিন্তু এটা শুনতে ভালো লাগছে যে এটা একটা শুদ্ধি অভিযান চালু হয়েছে। 5,000 কোটি টাকা আমানতকারীদের ফেরত দেয়া হবে। আমানতকারীদের কোনো দোষ নেই, তাদের প্রোটেকশন দেয়া এটা অন্যায়ের কিছু নয়, এটা আমি মনে করি ঠিক আছে। কিন্তু আপনি কি জানেন যে এই টাকাগুলো কোত্থেকে এসছে? এই টাকাগুলো আসছে জনগণের ট্যাক্সের টাকা থেকে। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা যে ট্যাক্সের টাকা দিব সেই টাকা দিয়ে কেন আমানতকারীদের বেইল আউট করা হবে, তাদের টাকা পরিশোধ করা হবে? প্রশ্ন খুবই ভ্যালিড, কিন্তু ব্যাপারটা সেটি ঘটছে। এই ভিডিওতে আমি বাংলাদেশ ব্যাংক কি করছে, মূলত কি উদ্যোগ নিয়েছে, গ্রাহকদের কি হবে সে বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং কিছু প্রশ্ন রেইজ করব। দেখার চেষ্টা করব যে এটা কি আর্থিক খাত লিকুইডেশনের মাধ্যমে লুটেরাদের দায় মুক্তি দেওয়া হচ্ছে কিনা, এবং এই যে প্রক্রিয়া এটাকে একটা প্রশাসনিক ব্যর্থতার দলিল হিসেবে আবির্ভূত হবে কিনা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে এই 9টি প্রতিষ্ঠানের ঋণের প্রায় 90%-এরও বেশি ক্লাসিফাইড। কি সাংঘাতিক ঘটনা! সাংঘাতিক বলি কিভাবে? ব্যাংকগুলো আমরা জানি যে ডিসবার্সড লোনের প্রায় 34% ক্লাসিফাইড। তাহলে যে প্রতিষ্ঠানগুলোর 90%-এর বেশি ক্লাসি ঋণ, সেগুলো তো আসলে কোনো প্রতিষ্ঠান নেই, এগুলো ধ্বংস হয়ে গেছে, অনেক আগে এগুলো মরে গেছে। কারণ এগুলো কাগজের উপরে শুধু টিকে আছে, এটা একটা শেল কোম্পানি বা জম্বি একটা প্রতিষ্ঠান। কিন্তু যেখানে 90 টাকা ফেরত আসার কোনো চান্স নেই, 10 টাকা ফেরত আসতে পারে, সেই 10 টাকা দিয়ে কি সমস্ত আমানতকারীর টাকা ফেরত দেওয়া সম্ভব? অবশ্যই নয়। সেখানে গভর্নমেন্টের ইন্টারভেনশন লাগবে, এবং বাংলাদেশ ব্যাংক সেখানে এগিয়ে এসছে। ইট ইজ অ্যাপ্রিসিয়েবল। আসলে এতদিন এই মৃতদেহগুলোকে কৃত্রিম শ্বাস দিয়ে কোনোভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল, এবং তার ফাঁকে লুটেরা যারা, তারা সব চম্পট দিয়েছে। তারা কেউ এই দেশে নাই, তারা দেশের বাইরে খুব সুন্দর জীবনযাপন করছে, আরামদায়ক জীবনযাপন করছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমানত রেখেছিল তাদেরকে আপনি শেল্টার দিলেন, নট ব্যাড, কিন্তু যারা টাকা লুটে নিয়ে চলে গেছে তাদের ক্ষেত্রে কি হবে? মূলত আইন কতটা কঠিন হবে? সেটা কি কঠিন হবে, নাকি যে গতানুগতিক নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতির ঘোরটোপে আমরা বন্দী থাকি, সেই নিয়ম কানুনই চলতে থাকবে তাদের ক্ষেত্রেও? আমরা কেন সরকারি টাকা বা আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছি? দেওয়ার আগে কি আমরা এই চিন্তা করেছি যে যারা লুটেরা, যারা সম্পদ লুট করে নিয়ে চলে গেছে, তারা তো সবকিছু নিয়ে দেশ ছেড়ে পালায়নি। তারা তাদের অন্যান্য যে সম্পত্তি আছে এই দেশে পড়ে আছে, সেই সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের কিছু কি সুরক্ষা দেওয়া যেত না? সেটা কি আমরা ভেবেছি কিনা, নাকি শর্টকাট হয়ে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমানতকারীদের দায় পরিশোধ, সেদিকে আমরা গেছি? আরেকটা বিষয় দেখুন, এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিচালকদের প্রশাসক হিসাবে দেয়া হচ্ছে। এনারা বাংলাদেশ ব্যাংকে অনেকদিন ধরে কাজ করছেন। যখন এইসব প্রতিষ্ঠান লুণ্ঠিত হয়েছে তখন এনারা জানেন, এনারা এগুলো দেখেছেন, তাদের অনেকেরই দায়িত্ব ছিল এগুলো প্রতিষ্ঠান দেখভাল করার। এখন তারাই যখন অবসায়কের ভূমিকা অবতীর্ণ হচ্ছে, ওইসব প্রতিষ্ঠানের দায়িত্বে যাচ্ছে প্রশাসক হিসেবে, তখন তারা মূলত কি করবেন? তাদের সময়ে তাদের ভুল যেগুলো হয়েছে, তাদের সময়ে যেগুলা অপকর্ম এইসব প্রতিষ্ঠানে সংগঠিত হয়েছে, তাদের দায়িত্বে খামখেয়ালিপনার কারণে সেই বিষয়গুলো কি তারা নজরে আনবেন, নাকি সেগুলো তারা ধামাচাপা দিয়ে দেবেন? এটা একটা বড় প্রশ্ন। তারা কি ইন্টারন্যাশনাল কোনো অডিট ফার্ম দিয়ে এইসব প্রতিষ্ঠানের সম্পদ মূল্যায়ন করবেন, নাকি গতানুগতিক যেভাবে বাংলাদেশে অডিটিং হয় সেই ধারায় তারা ফলো করবেন? তারপরে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে এই যে বড় একটা ওয়ার্কফোর্স বাইরে চলে আসছে, বাংলাদেশ ব্যাংকে ওনারা যে দায়িত্ব পালন করছিলেন বা করছেন, সেই দায়িত্বের কি হবে? সেগুলো কারা পালন করবে? তাদের অনুপস্থিতির কারণে আবার অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বড় বড় ফ্লড তৈরি হবে না তো? বড় বড় গর্তের তৈরি হবে না তো? যদি আবার তৈরি হয়, সেটা সামাল কে দিবে? এরকম নানামুখী প্রশ্ন আমাদের আছে। তারপরে সবচেয়ে বড় যে একটা প্রশ্ন, যে এইসব প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যেসব ব্যবসায়ী আছেন, যারা ইতিমধ্যে ডিফল্টেড হয়ে গেছেন, যারা খেলাপি হয়ে গেছেন, তাদের মধ্যে দুটো ভাগ আছে। একটা গ্রুপ হচ্ছে যারা লুটেরা শ্রেণী, যারা চুরি করে লম্পট দিয়েছেন, আর একটা শ্রেণী যারা অনিচ্ছাকৃত খেলাপি। এই যারা অনিচ্ছাকৃত খেলাপি আছেন তাদের ক্ষেত্রে কি হবে? তাদের সুদগুলো কি পুরোপুরি মাফ করে দেওয়া হবে, নাকি তাদের সুদের সাথে প্রিন্সিপালও মাফ করে দেওয়া হবে, নাকি কিছুই করা হবে না? তাদের কেসগুলো কি চলতে থাকবে? এই জায়গাটায় গভর্নমেন্টের একটু মনোযোগ দেওয়ার আছে। কারণ হচ্ছে আমানতকারীরা যদি এই সুবিধা পায়, তাহলে যেসব ক্লায়েন্টরা স্বেচ্ছায়
ক্লাসিফাইড হয় নাই, বরং অনিচ্ছাকৃতভাবে ক্লাসিফাইড হয়েছে এবং এই ক্লাসিফিকেশনের কারণে দীর্ঘ সময় ধরে তারা ব্যবসা চালাতে পারছে না, তাদের কি মূলধন জোগানোর কোনো ব্যবস্থা করা হবে? যদি মূলধন জোগাড় করা নাও যায়, তাদের ক্ষেত্রে ইন্টারেস্টটা পুরোপুরি মকুব করে দেওয়া যায় কিনা সেদিকে ভাবতে হবে। কারণ আপনাকে তো এই ইন্টারেস্টের টাকা নিয়ে আমানতকারী টাকা ফেরত দিতে হচ্ছে না, আপনি তো টাকা দিয়ে দিচ্ছেন জনগণের ট্যাক্সের টাকা থেকে। সুতরাং আমি মনে করি যে যারা ভালো ব্যবসায়ী তাদের দেখে দেখে তাদের ইন্টারেস্টটা পুরো মকুব করে দেওয়া উচিত, দিলে তারা আবার হয়তো উঠে দাঁড়াতে পারবে এবং তারা আবার ব্যাংকিং সেক্টরে অবদান রাখতে শুরু করতে পারবে এবং তাদের কেসগুলোর ক্ষেত্রে পজিটিভলি চিন্তা করা দরকার। আর যারা টাকা লুট করে চলে গেছে তাদের প্রপার পানিশমেন্ট এনশিওর করাটা খুবই দরকার। কারণ যদি এই অবসায়নের মাধ্যমে তারা পার পেয়ে যায়, কারণ আমানতকারীরা চিৎকার চেঁচামেচি করবে না যখন তারা টাকা পেয়ে যাবে, তো যারা লুটেরা তারা যদি পার পেয়ে যায় তাহলে এটা ব্যাংকিং সেক্টরে আরেকটা সিগন্যাল চলে আসবে যে এখন যারা লুট করবে তারা করো, পরবর্তীতে তোমরাও মাপ পেয়ে যাবে। আমাদের দেশে দেখা যায় যে যারা অপরাধী তারা রিওয়ার্ডেড হয়, আর যারা প্রকৃতপক্ষে দুরবস্থার শিকার হচ্ছে তারা রিওয়ার্ডেড হচ্ছে না, কিন্তু তাদেরও রিওয়ার্ডের মধ্যে আনা দরকার এবং অপরাধীকে, প্রকৃত অপরাধী যারা, তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার এবং তাদের কঠোর শাস্তি দরকার। কারণ এই ব্যাংকিং সেক্টরকে যারা ভালনারেবল করেছে, ব্যাংকিং সেক্টরকে যারা একেবারে তলানিতে নিয়ে গেছে, তারা আনপানিশ থাকতে পারে না, তাদের আনপানিশ থাকা উচিত নয়। তারা মানুষ খুন করার চাইতে অনেক বড় অপরাধ করেছে, তারা দেশের অর্থনীতিকে খুন করেছে, তারা এই দেশের কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, বিদেশের কাছে এই দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, তারা এই দেশের দারিদ্র্য বৃদ্ধিকরণে, আনএমপ্লয়মেন্ট বৃদ্ধিকরণে দুর্দান্তভাবে ভূমিকা রেখেছে। সেজন্যই বাংলাদেশ ব্যাংককে দেখা দরকার বা সরকারকে দেখা দরকার, যারা পানিশমেন্টের যোগ্য তারা যেন সত্যিকারভাবে পানিশমেন্ট পায়, তারা যেন আইনের ফাঁক গলিয়ে বা কোনো প্রতিষ্ঠানের অবহেলার কারণে তারা বেরিয়ে না যায়। আর যারা সত্যি ভালনারেবল তারা যেন তাদের ন্যায্য প্রাপ্যটুকু পায়, তারা যেন কিছুটা পুরস্কৃত হয়, তারা হয়তো দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে। আমরা চাই আমাদের সমাজে বিশেষ করে আর্থিক খাতে একটা জবাবদিহি চলে আসুক, এই ক্ষেত্রটা লুণ্ঠনের ক্ষেত্র না হোক। বর্গীরা যেমন এই দেশটা একসময় আক্রান্ত করতে বারবার, আমাদের এখানে লুটেরারা, ব্যাংক লুটেরারা ব্যাংকিং খাতকে আক্রান্ত করে অর্থনীতিকে দুর্বল করে। সুতরাং এদের ক্ষেত্রে জিরো টলারেন্স বজায় রাখা হোক। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।